অনুরাগের ছোঁয়া আজকের পর্বে রিতম স্যার সুদীপার কাছে গিয়ে বললেন, গণ্ডগোল হয়ে গেছে সুদীপা, তোমার হাজবেন্ড আদিত্য কৃষ্ণ রায় স্যারকে তুলে নিয়ে গিয়েছেন। এই কথা শোনামাত্র সুদীপা দৃঢ়তার সাথে জবাব দিল, উনি যেটা করেছেন নিশ্চয়ই ভালোর জন্য করেছেন, আর আমি ওনার কাজে বাধা দিতে পারি না। রিতম স্যার বারবার সুদীপাকে অনুরোধ করতে লাগলেন। অবশেষে স্যারের কথা ফেলতে না পেরে সুদীপা থানায় যেতে রাজি হয়ে গেল। তখনই পরমা এগিয়ে এসে সুদীপাকে বলল, সুদীপা, আমিও যাব তোমার সাথে। পরমার এমন কথায় রিতম স্যার কিছুটা বিরক্ত হলেও কিছু বলতে পারলেন না। সুদীপা, পরমা এবং রিতম স্যার তিনজন রওনা হলে থানার উদ্দেশ্যে। যাওয়ার আগে পরমা দ্রুত সঞ্চারীকে বলে গেল, আমি সুদীপার সাথে থানায় যাচ্ছি, বাড়ির সকলকে বলে দিও। অন্যদিকে আদিত্য রুডিকে বা ছদ্মবেশী কৃষ্ণরায়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। আদিত্য জানালো যে রুডির হাতের ঘড়ির সাথে সেই ছদ্মবেশী লোকটার ঘড়ির হুবহু মিল রয়েছে। আদিত্য তাকে অনেক জিজ্ঞাসাবাদ করেও রুডিকে বিন্দুমাত্র ভয় দেখাতে পারল না। রুডি যেন আগে থেকেই তার জাল বিছিয়ে রেখেছে। রুডি আত্মবিশ্বাসের সাথে বলল, আদিত্য, আমার এই ঘড়িটা কোনো ব্র্যান্ডের নয়, এটা নর্মাল ঘড়ি, তাই সবার সঙ্গে ম্যাচ করতেই পারে। আদিত্য পাল্টা জবাবে বলল, নিশ্চয়ই, আমি তো আপনাকে বলিনি যে আপনিই সেই ব্যক্তি, বা এটাও বলিনি যে আপনি সেদিন থানায় ঢুকে সেই লোক দুটিকে গুলি করে মেরেছিলেন। আদিত্যর এমন কথা শুনে রুডির বুক ধুকধুক করে উঠল। আদিত্য শান্তভাবে বলল, আমি জাস্ট আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব, আপনি সেগুলোর উত্তর দেবেন। আদিত্য রুডিকে জিজ্ঞেস করল যে সেই দিন সেই সময় রুডি ঠিক কোথায় ছিল। রুডি তখন পকেট থেকে মোবাইলটি বের করল। আদিত্য দ্রুত রুডির হাত থেকে মোবাইলটি নিয়ে নিল এবং বলল, খুব সুন্দর মোবাইল, নতুন না? আদিত্য মোবাইলটি দেখতে লাগল, কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা। ঠিক তখনই রিতম স্যার থানায় এসে পৌঁছলেন। রিতমকে দেখে আদিত্য রেগে গিয়ে বলল, এটা কি কলেজ নাকি? পেছনে সুদীপাকে দেখে আদিত্য আরও বেশি ক্রুদ্ধ হল। আদিত্য সুদীপাকে জিজ্ঞেস করল, সুদীপা ম্যাডাম, আপনি এখানে কি করতে এসেছেন? সুদীপার উত্তরের অপেক্ষা না করে রিতম স্যার বললেন, উনি একজন স্টুডেন্ট আর আমি মেডিকেল কলেজের প্রফেসর। আমরা কৃষ্ণা রায় স্যারের এভাবে হেনস্থার জন্য প্রতিবাদ জানাতে এসেছি। বাইরে মিডিয়া রয়েছে, আমি মিডিয়া ডেকেছি। রিতম স্যারের কথা শুনে সুদীপা যেন মুহূর্তের মধ্যে থ হয়ে গেল। এ কি বলছেন রিতম স্যার? মুহূর্তের মধ্যেই থানার বাইরে শুরু হলো চিৎকার চেঁচামেচি, প্রতিবাদ মিছিল। মিডিয়াদের আটকে রাখা গেল না, তারা থানার মধ্যে ঢুকে আসতে শুরু করল। সুদীপা কি করবে কিছুই বুঝতে উঠতে পারল না। রিতম স্যারের কথার উদ্দেশ্যে সুদীপা এবার স্পষ্ট করে বলল, আমি কিন্তু এখানে প্রতিবাদ করতে আসিনি। আদিত্য চিৎকার করে বলল, তাহলে কেন এসেছেন? সুদীপা তখন পরিস্থিতি সামলানোর চেষ্টা করল। মিডিয়ার লোকজনের সামনে গিয়ে বলল, দেখুন, আপনারা পুলিশের কাজ পুলিশদের করতে দিন। সাধারণ মানুষের সুরক্ষার জন্য ডাক্তার যেমন প্রয়োজন, পুলিশেরও তেমন প্রয়োজন। আমরা মেডিকেল স্টুডেন্ট, আমরা মানুষের সেবা করে থাকি। এখন আমাদের কাজে যদি পুলিশ বাধা দেয় তাহলে আমরা মেনে নেব না। তাহলে আমরা কেন পুলিশের কাজে বাধা দেব? সুদীপা পরিস্থিতি সামলে নিল। ইতিমধ্যে কৃষ্ণরায় বা রুডির লয়ার সমস্ত প্রমাণপত্র নিয়ে আদিত্যের সামনে উপস্থিত হল। কাগজ রেখে লয়ার বলল, উনি সেদিন ছিলেন দিল্লিতে এবং ভোররাতে ফ্লাইটে ফিরেছেন। নানান ইনফরমেশন তারা নিয়ে এলো। তারা হাতের ঘড়ি দেখিয়ে দিল, ৩-৪ জন সাধারণ মানুষের হাতের ঘড়িও সেম। একজন লয়ার বলল, হাতের ঘড়ি দেখে কাউকে জাজ করা যায় না, এরকম ঘড়ি সাধারণ সবাই পরে থাকে। আদিত্য তৎক্ষণাৎ একটি প্রশ্ন ছুড়ে দিল, আমি যে কৃষ্ণ রায় স্যারকে ঘড়ির বিষয়ে প্রশ্ন করব সেটা আপনারা কিভাবে জানলেন? আদিত্য মনে মনে ভেবে নিল, ওনাকে যতটা সহজ সরল ভেবেছিলাম ততটা না। এরই মাঝে রুডি উঠে এলো। আসলে রুডি একজন ভীষণ বড় বিজনেসম্যান এবং সে ডুপ্লিকেট ওষুধ বিক্রি করে, এটাই তার আসল ব্যবসা। আদিত্যর সন্দেহ একদম ঠিকই ছিল, কিন্তু রুডি নিজের পাওয়ারের জোরে, টাকার জোরে আজ বেঁচে গেল। লয়ারের হাত থেকে মোবাইলটি নিয়ে এসে চলে গেল। যাওয়ার আগে আদিত্যকে বলে গেল, কাল কিন্তু কলেজে সুদীপার সম্বর্ধনা অনুষ্ঠান, আপনি কিন্তু আসবেন। তারা থানা থেকে চলে যাওয়ার পর আদিত্য বিড়বিড় করে বলতে লাগলো, সেম হাইট, সেম ঘড়ি, সব কিছু সেম। আদিত্যই পরাজয়টা মেনে নিতে পারল না। আদিত্য বলল, এত বড় ভুল আমার হতে পারে না। সুদীপা বলল, ভুল হতেও তো পারে। আদিত্য চিৎকার করে বলল, না, আমার ভুল হয় না। পরমা এগিয়ে এসে বলল, হ্যাঁ হয় আদিত্য, আর সেই জন্যই আমি সুদীপার সাথে এসেছি। থানা থেকে বেরিয়ে রুডি রিতম স্যারকে বলল, আমি তো বলেছিলাম সুদীপাকে আনতে, কিন্তু পরমা মেয়েটা আসলো কেন? রিতম স্যার বললেন,
আমি আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু শুনলই না, চলে আসলো। রুডি রিতমকে বলে দিল যে সুদীপার বিশ্বাস অর্জন করা তাদের জন্য খুব জরুরি, আর ওই হবে তাদের তুরুপের তাস। তাই কাল অনুষ্ঠানে রুডি যা যা বলবে রিতম যেন তাই তাই করে। এদিকে অভ্র বাড়িতে ঢোকার সাথে সাথে সঞ্চারী মেঝেতে বসে গিয়ে নাটক করে পরমা পরমা বলে চিৎকার করতে লাগলো। অভ্র কারণ জানতে চাইলে সঞ্চারী বলল, পরমা আদিত্যের সাথে দেখা করতে থানায় চলে গিয়েছে। কথাটা শুনে অভ্র রেগে গেল। এরই মাঝে পরমা এবং আদিত্য বাড়িতে প্রবেশ করল। অভ্র হাততালি দিয়ে বলতে লাগলো, বাহ, খুব সুন্দর, আমি বাড়ি নেই, এই সুযোগে চলে গেছো থানায় আদিত্যের সাথে দেখা করতে। পরক্ষণে সুদীপা চলে এলো। দাদা, তুমি এটা কি বলছো? পরমা তো আমার সাথে গিয়েছিল। সুদীপা এবার সঞ্চারীর কাছে গিয়ে বলল, সঞ্চারী, পরমা তো তোমাকে বলে গিয়েছিল যে বাড়ির সকলকে বলে দিতে। ততক্ষণে বড়মা আর ইন্দিরা সেখানে চলে এসেছেন। তুমি কাউকে বলনি? সুদীপার প্রশ্নের উত্তরে সঞ্চারী অস্বীকার করল, কই, আমাকে তো কিছু বলেনি। সুদীপার আগে বলল, আমার চোখের সামনে তোমাকে বলে দিয়ে গেল, তুমি এখন অস্বীকার করছো? তোমার উদ্দেশ্য তো সবার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়ে এই বাড়িতে শুধু অশান্তি লাগিয়ে দেওয়া। সুদীপা দাদার কাছে গিয়ে বলল, দাদা, তুমি এভাবে পরমাকে অপমান করতে পারো না, আর সন্দেহও করতে পারো না। এভাবে আমরা যদি সবাই সবাইকে সন্দেহ করি, তাহলে আমাদের সম্পর্ক কোনোদিনও ভালো হবে না। বড়মা এবার বড় বৌমাকে জিজ্ঞেস করলেন, বড় বৌমা, তুমি কি সত্যিই সুদীপার সাথে থানায় গিয়েছিলে? বড়মা বললেন, হ্যাঁ মা, আমি সুদীপার সাথে গিয়েছিলাম, কারণ এই বাড়ির ছেলেরা তো সন্দেহর মাত্রা ছাড়িয়ে যায়। আদিত্য রেগে গিয়ে তাড়াতাড়ি সমহে করে বলল, আমার সম্পর্কে কেউ যেন কোনো কথা না বলে। পরমা বলল, বলবো কেন? রিতম স্যারের সাথে সুদীপাকে দেখলে তোমার রাগ হয় না? তুমি সন্দেহ করো না ওকে? এভাবে চারজন মিলে কথাই বলে যাচ্ছে, পরমা, অভ্র, আদিত্য, সুদীপা। কিছুক্ষণ পর বড়মা চিৎকার করে বললেন, চুপ করো তোমরা। ইন্দিরা বললেন, এখানে আমরা গুরুজন দুজন দাঁড়িয়ে রয়েছি, আমাদের কথার কোনো দাম মনে হচ্ছে না তোমাদের কাছে? নিজেরাই কথা বলে চলেছ। বড়মা বললেন, ওরা তো ভুলেই গেছে যে আমি আছি। যা ইচ্ছা তাই করো, তবে আদিত্য শুনে রাখো, বড়মা ওই কথাটা সত্যি বলেছে। সত্যি বাড়ির ছেলেগুলোর সন্দেহর মাত্রা ছাড়িয়ে যায়, তাই কেউ কাউকে সন্দেহ না করে বিশ্বাস করতে শেখো, তাতে তোমাদের জন্য ভালো হবে। আর বাইরের কারো কথা শুনে নিজেদের মধ্যে অশান্তি করো না। এই বলে বড়মা চলে গেলেন। পরমা এবার অভ্রর কাছে দাঁড়িয়ে বলল, আমি যতদিন এই বাড়িতে আছি অভ্র, ততদিন আমি অন্যায়ের প্রশ্রয় দেব না, প্রতিবাদ করব, আর আমি যখন চলে যাব তখনকার কথা বাদ দিলাম। এদিকে অভ্র রুমে ঢুকার সাথেই আদিত্যকে ড্রেস চেঞ্জ করতে বলল। আদিত্য রেগে রয়েছে, আমি ড্রেস চেঞ্জ করব না। সুদীপা বলল, তাহলে কি ইউনিফর্ম পরে থাকবে? আদিত্য বলল, সেটা আমার ইচ্ছা। সুদীপা বলল, বেশ। আদিত্য বলল, আচ্ছা সুদীপা, আমার কি সন্দেহ করার কোনো কারণ নেই? ওদিকে পরমার কথায় অভ্র বলছে, সন্দেহ না করে কি করে পারবো? আমার ভেতরটা যে ভেঙে খান খান হয়ে যায়, আমি কিভাবে বোঝাবো তোমার পরমা? তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।